গল্প তোমাকে ঘিরে আমার অনুভূতি। লেখিকা আনিকা ফাহমিদা। দ্বিতীয় পর্ব। অনু নিজের বাসায় চলে গেল। বিকেল বেলা অনু নিজের রুমে বই নিয়ে পড়াশোনা করছিল, কিন্তু অনুর মাথায় শুধু আদ্রের চিন্তা ঘুরঘুর করছে। এই যেন মনে হচ্ছে অনুর সামনে আদ্র দাঁড়িয়ে মুচকি হেসে বলছে, এই অনু, এটাও লিখতে পারিস না তুই? কি পড়লি তুই এতদিন? কিছুই তো পারিস না। অনু বই বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে রইল। আর কারো চিন্তা অনুর মাথায় আসে না। আসতে দিতে চাইলেও অনু অন্য কারো চিন্তা মাথায় আনতে পারে না। এই 2টা বছর খেতে গেলেও অনুর আদ্রের কথা মনে পড়েছে, পড়তে গেলেও আদ্রের কথা মনে পড়েছে, গোসল করতে গেলেও আদ্রের কথা মনে পড়েছে, ঘুমাতে যাওয়ার আগেও আদ্রের কথা মনে পড়েছে। অনুর মনটা খুব টানত আদ্রের ফোনটা একবার ধরার জন্য, কিন্তু পরমুহূর্তেই অভিমানে অনু চুপ করে বসে থাকত। অনু বইয়ের দিকে তাকিয়েই মনে মনে বলল, তোমার কথা আমি কিছুতেই ভুলতে পারি না আদ্র। কেন আমার মনে মগজে তুমি সবসময় ঘুরঘুর করো বলতে পারো? তুমি বলবে কি করে? তুমি তো আর আমার কাছে নেই, অনেক দূরে আছো তুমি। এমন সময় অনুর ফোনে কল আসল। অনু ভেবেছিল আদ্রের ফোন, কিন্তু না। অনু মোবাইলটা হাতে নিয়ে দেখল বাংলাদেশি অচেনা নাম্বার। অনুকে কে ফোন করেছে এটা জানার জন্য অনু ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? হাই অনু, আমি পল্লব। অনু অবাক হয়ে পল্লবকে বলল, আপনি আমার ফোন নাম্বার পেলেন কি করে? পল্লব হেসে অনুকে বলল, নেহার কাছ থেকে তোমার ফোন নাম্বারটা পেয়েছি। কেমন আছো তুমি? অনু বিরক্তি স্বরে বলল, নেহা আমাকে না জিজ্ঞেস করে আপনাকে আমার ফোন নাম্বার কেন দিল? আর আপনিই বা আমাকে ফোন দিয়েছেন কেন? আরে অনু, তুমি নেহার উপর রাগ করো না। আমি তোমার সাথে কথা বলতে চেয়েছি তাই ফোন দিয়েছি। অনু গম্ভীর স্বরে পল্লবকে বলল, কি বলবেন বলে ফেলুন। আগে বলো কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কি করছো? কিছু না। অনু, তুমি আমার বন্ধু হতে কেন চাইছো না বলো তো? এমনি 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 কেউ বন্ধু হতে চায় না। আমি তোমার কথাটা বিশ্বাস করতে পারলাম না। বিশ্বাস না করলে আপনার সমস্যা, আমার না। অনু ফোনটা কেটে দিল। নেহার কাজে অনু প্রচুর বিরক্ত হয়েছে। না জিজ্ঞেস করে ফোন নাম্বারটা নেহা কি করে দিল। অনু পড়ার টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আদ্রের কল আসল, কিন্তু অনু ধরল না। ধরতে ইচ্ছে করলেও ধরল না। ভার্সিটিতে কিছু ছেলে অনুকে ভীষণ বিরক্ত করছে। অনুর একদম ভালো লাগছে না। ছেলেগুলো অনুকে বিরক্ত করার জন্য পিছু পিছু হেঁটে বলতে লাগল, ওই উড়ু পাখি, দাঁড়াও। এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? কথা বলো আমাদের সাথে। একটা ছেলে অনুর হাত চেপে ধরল। অনু রাগী স্বরে ছেলেটিকে বলল, আরে সমস্যা কি আপনার? হাত ছাড়ুন। আমি কিন্তু স্যারের কাছে আপনাদের ব্যাপারে বিচার দিব। শ্যামলা করে ছেলেটি বলল, তাই নাকি কিউটি? কিন্তু তুমি তো আমাদের চিনো না। আমরা কোনো কিছুতে ভয় পাই না, বিচার দিতে চাইলে বিচার দাও, কোনো সমস্যা নেই। অনুর খুব ভয় লাগছে। আশেপাশে তেমন কেউ নেই, সবাই ক্লাসরুমে। অনুর ভার্সিটিতে আসতে লেট হয়, আর ভার্সিটির মাঠেই এমন কিছু হবে অনু ভাবতে পারেনি। অনু ছেলেটির কাছ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এবার বাধ্য হয়েই অনু ছেলেটির গালে জোরে থাপ্পড় বসিয়ে দিল। ছেলেটি রক্তলাল চোখে তাকিয়ে অনুর হাত ছেড়ে দিয়ে অনুকে বলল, ওই ছেমরি, তুই আমাকে থাপ্পড় দিলি? তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় দিলি? ছেলেটি রেগে গিয়ে অনুকে পাল্টা থাপ্পড় দিতে যায়। অনু ভয়ে চোখ বন্ধ করে ফেলে।
কিন্তু না, অনুর গালে থাপ্পড় পড়ল না। অনু চোখ খুলে দেখল ছেলেটির হাত পল্লব মুচড়ে ধরে আছে। পল্লব রেগে ছেলেটিকে বলল, তোর এত বড় সাহস, তুই অনুকে থাপ্পড় দিতে চেয়েছিস? তোর হাত আমি। পল্লব ছেলেটির হাত মুচড়ে পেছনে দিকে নিয়ে ছেলেটির গালে অনেকগুলো থাপ্পড় দেয়। ছেলেটি ভয় পেয়ে পল্লবকে বলল, পল্লব ভাই, আমরা আর এই মেয়েকে বিরক্ত করব না, আমাদের ক্ষমা করে দেন। পল্লব ছেলেটিকে ছেড়ে দিল। ছেলেটি তার দলবল নিয়ে চলে গেল। পল্লব অনুর দিকে তাকাল। অনুর চোখে জল। পল্লব অনুকে বলল, কেঁদো না, তোমাকে কাঁদলে ভালো লাগে না অনু। অনু পল্লবের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এখন না এলে আমার কি যে হতো ভাবলেই ভয় করছে। পল্লব মুচকি হেসে অনুকে বলল, আমি তোমার ধন্যবাদ চাই না, অন্য কিছু চাই। অনু বুঝতে না পেরে পল্লবকে বলল, মানে? পল্লব হেসে অনুকে বলল, মানে হলো আমি তোমার বন্ধু হতে চাই, তুমি কি আমার বন্ধু হবে? অনু হাসিমুখেই পল্লবকে বলল, হ্যাঁ, আমি আপনার বন্ধু হলাম। পল্লব খুশির সাথে অবাক হয়ে বলল, সত্যি অনু, তুমি এখন থেকে আমার বন্ধু হয়েছ? হ্যাঁ, এখন থেকে আমি আপনার বন্ধু। অনু, তুমি খুব ভালো। পল্লব খুশিতে অনুকে জড়িয়ে ধরতে গেলে অনু তাড়াতাড়ি পেছনে সরে যায় যাতে পল্লব অনুকে ছুঁতে না পারে। অনু ভয় পাওয়া স্বরে পল্লবে বলল, আমার কাছে আসার চেষ্টা করবেন না। পল্লব অবাক হয়ে অনুকে বলল, কেন অনু, সমস্যা কি? আমরা তো বন্ধু, আর বন্ধু হিসেবে আমি তোমাকে জড়িয়ে ধরলে সমস্যা কি? অনু বিরক্তি স্বরে পল্লবকে বলল, আমি আপনার বন্ধু হই, আপনার প্রেমিকা নই। পল্লব অনুর কথা বুঝতে পেরে মন খারাপ করে বলল, আই এম সরি অনু। অনু গম্ভীর স্বরে পল্লবকে বলল, ইটস ওকে। অনু, একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমরা যেহেতু বন্ধু হই, তুমি আমাকে আপনি না বলে তুমি করে বলবে। তোমার মুখে আপনি বলে ডাকটা ভালো লাগে না। বন্ধু হিসেবে আমরা তো তুমি করে বলতেই পারি। তুমি করে বলবে তো? ওকে বলবো। অনু চলে যাচ্ছিল তখন পল্লব আবারও বলল, এই অনু, একটু দাঁড়াও। অনু পেছনে ফিরে পল্লবকে বলল, আর কিছু বলবে? আজকে ভার্সিটির ক্লাস শেষ হওয়ার পর আমি তোমার সাথে একটু আশেপাশের কোনো কফি শপে বসে কথা বলতে চাই। তুমি কি একটু কথা বলতে পারবে অনু? প্লিজ না করো না। অনু ভাবতে লাগলো পল্লবকে হ্যাঁ বলবে নাকি না বলবে। যেহেতু পল্লব অনুকে গুন্ডা ছেলেগুলোর থেকে বাঁচিয়েছে, তাই অনু পল্লবকে না বললে ব্যাপারটা খারাপ দেখায়। তাই অনু পল্লবকে হাসিমুখে বলল, আচ্ছা ঠিক আছে। কফি শপের একটা সিটের টেবিলের এক প্রান্তে বসে আছে পল্লব এবং টেবিলের অপর প্রান্তের সিটে বসে আছে অনু। পল্লব কফি অর্ডার করল কিন্তু অনু কফি খেল না। পল্লব অনুকে বলল, এই অনু, কফিটা খাও। খাচ্ছ না কেন? অনু মুখ গম্ভীর করে পল্লবকে বলল, পরে কফি খাওয়া যাবে। তুমি কি বলবে বলো? পল্লব কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর অনুকে জিজ্ঞেস করল, অনু, তোমার কি বয়ফ্রেন্ড আছে? অনু অবাক হয়ে পল্লবকে বলল, তুমি কেন আমার এসব ব্যাপারে জানতে চাইছ? বন্ধু হিসাবে এইটুকু তো জানতেই পারি। না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। অনুর কথা শুনে পল্লব খুশি হল, কিন্তু অনু গভীরভাবে ভেবে পল্লবকে আবারও বলল, তবে? পল্লব অনুকে জিজ্ঞেস করল, তবে কি? আমার একটা প্রিয় মানুষ আছে। অনুর কথা শুনে এবার পল্লব খুব কষ্ট পেল। পল্লব নিজের অজান্তেই বুকের ভিতরে একটু বেশি কষ্ট অনুভব করল।
তবুও নিজেকে স্বাভাবিক রেখে পল্লব অনুকে জিজ্ঞেস করল, তোমার প্রিয় মানুষের নাম কি? অনুর এবার কান্না পাচ্ছে। পল্লব দেখল অনু কেঁদে ফেলেছে। অনুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। পল্লব একটা ছোট রুমাল পকেট থেকে বের করে অনুর দিকে এগিয়ে দিল। অনু পল্লবের থেকে রুমালটা নিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমার প্রিয় মানুষটির নাম আদ্র। খুব বেশি ভালোবাসি আদ্রকে, কিন্তু কখনো আমি আদ্রকে মুখ ফুটে বলতে পারিনি যে আমি তাকে পাগলের মতো ভালোবাসি। আসলে আমি আমার মনের কথা বুঝতাম না। যেদিন আদ্র আমাকে ছেড়ে দূরে গেল সেদিন বুঝতে পেরেছি যে আমি আসলে আদ্রকে কতটা ভালোবাসি। পল্লব অনুকে জিজ্ঞেস করল, আদ্র দূরে চলে গিয়েছে মানে কোথায় গিয়েছে? অনু পল্লবের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আদ্র পড়াশোনার জন্য লন্ডন গিয়েছে। 5 বছরের জন্য চলে গিয়েছিল। সবে মাত্র 2 বছর হলো আদ্র যে গেল। আরো 3টা বছর রয়েছে। তোমাদের ফোনে কথা হয় না? আদ্র এই 2 বছরে প্রতিদিন আমাকে অনেকবার ফোন দেয়, কিন্তু আমি ফোন রিসিভ করি না। কেন? অন্য কোনো দিন বলবো। আর কিছু জানার জন্য জোর করবে না। অনুর চোখে আবার জল টলমল করতে লাগল। অনু মাথা নিচু করে নিজের কান্না লুকানোর চেষ্টা করছে। আদ্রের প্রতি অনুর গভীর ভালোবাসা দেখে পল্লবের জেলাস ফিল হতে লাগল। পল্লব মনে মনে বলল, এমন ভালোবাসা যদি অনু আমাকে বাসত তাহলে হয়তো নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবান মানুষ বলে মনে করতাম। আদ্র আসলেই অনেক লাকি যে অনুর মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছে। আমার কপাল আসলেই খারাপ। অনু নিজের চোখের জল মুছে পল্লবের দিকে তাকাল। পল্লবের মুখটা গম্ভীর হয়ে আছে। অনু পল্লবকে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে পল্লব? পল্লব হাসির চেষ্টা করে অনুকে বলল, কিছু হয়নি। অনু নিজের হাতের ঘড়িতে টাইম দেখে নিল। বিকেল গড়িয়ে রাত হতে চলেছে। অনু পল্লবকে বলল, অনেক দেরি হয়ে গেছে, আমি এখন বাসায় চলে যাই। পল্লব অনুকে বলল, আমি তোমাকে বাসায় পৌঁছে দেই। অনু শান্ত স্বরে পল্লবকে বলল, না, কোনো দরকার নেই। পল্লব মন খারাপ করে অনুকে বলল, আমাকে তুমি বিশ্বাস করো না অনু? আমাকে কি তুমি এত খারাপ ছেলে ভাবো? অনু তাড়াহুড়ো করে বলল, না না, তোমাকে খারাপ ভাববো কেন? তুমি যথেষ্ট ভালো ছেলে পল্লব। পল্লব মুচকি হেসে অনুকে বলল, তাহলে চলো আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দেই। না, করবে না। পল্লব নিজের গাড়ি দিয়ে অনুকে বাসায় পৌঁছে দিল। অনু গাড়ি থেকে নেমে নিজের বাসায় চলে গেল। পল্লব অনুর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আরও বেশ কিছুদিন চলে গেল। এরই মাঝে পল্লব এবং অনু খুব ভালো বন্ধু হয়েছে। পল্লব তার হাসির কথা বলে অনুকে সবসময় হাসানোর চেষ্টা করে। অনুও মনে মনে পল্লবকে ভালো বন্ধু হিসেবে মেনে নিয়েছে। আজ অনু ভার্সিটিতে যায়নি। এখন বিকেল বেলা। ঘড়িতে 4:11 বাজে। অনু নিজের বাসার বিছানায় গভীর ঘুমে মগ্ন। হঠাৎ অনুর মনে হলো অনুর ঠোঁটে কেউ গভীরভাবে ঠোঁট বসিয়ে রেখে চুমু দিচ্ছে। অনুর 2 হাত কারো 2 হাতের সাথে শক্তভাবে আবদ্ধ। অনুর শ্বাস আটকে যাচ্ছে। তাড়াতাড়ি করে নিজের 2 চোখ খুলে অনু নিজের ঠোঁট কারো ঠোঁটের মধ্যে মেশানো দেখল। সামনের ব্যক্তিটি অনুকে গভীর চুমু দিচ্ছে। অনু চরম শকট খেল। তাড়াতাড়ি করে অনু সজোরে ধাক্কা দিয়ে নিজের উপর থাকা সামনের ব্যক্তিটিকে সরিয়ে দিল। অনু দ্রুত গতিতে বিছানায় শোয়া থেকে উঠে বসে জোরে জোরে হাঁপাতে লাগল। অনু বড় বড় চোখ মেলে খেয়াল করে সামনের ব্যক্তির দিকে তাকিয়ে রইল।
অনু ভয় পাওয়া গলায় সামনের ব্যক্তিটিকে অবাক হয়ে বলে উঠল, আ আ আদ্র, তুমি? আদ্রকে নিজের চোখের সামনে দেখে অনুর বিশ্বাস হচ্ছে না যে আদ্র দেশে ফিরে এসে অনুর চোখের সামনে দাঁড়িয়ে আছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। অনুর ঠোঁট ভীষণ জ্বলছে। নিজের ঠোঁটে হাত দিয়ে অনু ব্যথায় আঁতকে উঠল। একটু আগেই আদ্র অনুর ঠোঁটে গভীর চুমু দিয়ে অনুর অল্প ঠোঁট কেটে ফেলেছে, যার কারণে অনুর ঠোঁট জ্বলছে। হাতটাও ভীষণ জ্বলছে। অনু নিজের ঠোঁটে হাত রেখেই মনে মনে বলতে লাগল, না, এটা স্বপ্ন না, আদ্র সত্যিই ফিরে এসেছে। আদ্র রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। আদ্রকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে আছে। অনু ভয়ে শুকনো ঢুক গিলল। তারপর আদ্রকে বলল, তুমি এত তাড়াতাড়ি কি করে চলে এলে আদ্র? আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল, কি অনু, আমাকে দেখে চমকে গেলি? তোর বিশ্বাস হচ্ছে না যে আমি তোর কাছে এত তাড়াতাড়ি ফিরে এসেছি, তাই না? অনু এখনো চুপ করে গুটিয়ে বিছানায় বসে আছে। আদ্র অনুর কাছে এসে অনুর গাল চেপে ধরে বলল, আমি না হয় সময়ের অভাবে তোর সাথে দেখা করতে না পেরে লন্ডনে চলে গিয়েছিলাম, কিন্তু তুই কোন সাহসে এই 2 বছরে আমার ফোন ধরিসনি? অনু ভয় পাওয়া দৃষ্টিতে আদ্রের দিকে তাকালো। আদ্র অনুর গাল চেপে ধরেছে, তাই অনুর মুখ থেকে কথা বের হচ্ছে না। আদ্র চিৎকার করে অনুকে বলে উঠল, কি হলো বলছিস না কেন? আদ্রের চিৎকার শুনে অনু ভয় কেঁপে উঠল। কাপা কাপা গলায় অনু আদ্রকে বলল, তুমি আমার সাথে দেখা না করেই বিদেশ চলে গিয়েছিলে, তাই তোমার উপর রাগ করে ফোন ধরিনি। এতে সাহসের কিছু নেই। আদ্র অনুর গাল ছেড়ে দিয়ে রেগে নিজের দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, এত রাগ আমার উপর? এতটা? ওকে ফাইন, তোর রাগ আমি ঠান্ডা করে দিব, সমস্যা নেই। আদ্র অনুকে কোলে তুলে নিল। হঠাৎই আদ্র অনুকে কোলে তুলে নেওয়ায় অনু ভয়ে আদ্রের শার্ট খামচে ধরে ভয় পাওয়া গলায় আদ্রের দিকে তাকিয়ে বলল, কি করছো আদ্র? আদ্র অনুর দিকে তাকিয়েই বাঁকা হেসে বলল, আমি তোকে উত্তর দিতে বাধ্য নই অনু। অনু আদ্রের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, আমাকে ছাড়ো আদ্র, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? অনু চিল্লাতে লাগল। আদ্র অনুকে কোলে করে নিয়েই ড্রয়িং রুমে পৌঁছাল। আদ্র বিদেশ থেকে এত তাড়াতাড়ি দেশে ফিরেছে দেখে আমেনা বেগম খুশি হন। কারণ আমেনা বেগম জানেন আদ্রের জন্যই তার মেয়ে অনু চুপচাপ গম্ভীর হয়ে গিয়েছিল। কিন্তু এখন অনু হাসি খুশি থাকবে। আমেনা বেগম মনে মনে ভাবছে এখন হয়তো অনুর রুমে গিয়ে আদ্র অনুর সাথে গল্প করছে। তাই আমেনা বেগম বেশ খুশি মনে আদ্রের জন্য রান্না করছিল। কিন্তু অনুর চিৎকার শুনে আমেনা বেগম চমকে উঠে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আদ্র অনুকে নিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। আমেনা বেগম বাসার সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেও আদ্র বা অনু কাউকেই খুঁজে পেল না। আমেনা বেগম মনে মনে বলল, আদ্র আমার মেয়েকে নিয়ে কোথায় গেল? আদ্র নিজের গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটে অনুকে বসিয়ে গাড়ির ডোর লাগিয়ে দেয়। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগে। এত দ্রুত গাড়ি চালাচ্ছে যে অনুর ভীষণ ভয় লাগছে। আদ্র প্রচুর রেগে আছে। আদ্রের চোখ মুখ লাল হয়ে আছে। অনু কাঁদো কাঁদো স্বরে আদ্রকে অনুরোধ করে বলল, আমাকে বাসায় যেতে দাও আদ্র, আমি তোমার সাথে এমন রাগ আর কখনো দেখাবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও আদ্র। আদ্র, তুমি কি আমার কথা শুনছো? আদ্র ধমক দিয়ে অনুকে বলল, একদম চুপ অনু, কথা বলবি না।
অনু আদ্রের ধমকে চুপ হয়ে গেল। অনু মনে মনে বলল, আজ আমি শেষ। অনু, আজ হয়তো তোর শেষ দিন। আদ্র আমার উপর এত রেগে আছে তা আমি বুঝতে পারিনি। ইস, কেন আমি কিছু বুঝলাম না। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখনো আদ্র গাড়ি চালাচ্ছে। বিকেল পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে। অনু কত আরামের ঘুমটাই না ঘুমাচ্ছিল। কিন্তু আদ্র কি করল? সব এরকম তোলপাড় করে দিল। আদ্র একটা বিশাল বড় বাড়ির সামনে গাড়ি থামায়। বাড়িটা ভীষণ ভুতুড়ে। ভুতুড়ে বাড়ি আজ প্রথম নিজ চোখে দেখে অনুর শরীর থরথর করে কাঁপতে লাগল। অনু থরথর করে কাঁপতে কাঁপতে আদ্রকে বলল, আদ্র, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আদ্র অনুর দিকে শান্ত দৃষ্টিতে তাকাল। এই শান্ত চাহনি অনুকে ভয় কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। আদ্র অনুর কানের কাছে ফিসফিস করে বলল, এই ভুতুড়ে বাড়িটাতে তোকে থাকতে হবে অনু। অনু আর্তনাদ করে আদ্রকে বলে উঠল, না, কখনোই না। অনু গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে চাইলেও পারল না। গাড়ির দরজাটা কিছুতেই খুলছে না। আদ্র অনুর কাণ্ড দেখে শব্দ করেই হেসে ফেলল। অনুর দিকে তাকিয়ে হাসতে হাসতেই বলল, তোর ভয় লাগছে তাই না রে অনু? অনু মিনতির স্বরে আদ্রকে বলল, আমার সাথে এমন করো না আদ্র। আমি এই ভূতের বাড়িতে থাকতে পারবো না। আদ্র অনুর কোনো কথা না শুনে গাড়ি থেকে নেমে অনুকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগল। অনু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। অনু আদ্রের মাথার চুল টেনে ধরে বলল, আমাকে ছাড়ো, না হলে তোমার মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলব। ছাড়ো বলছি। আদ্র মুচকি হেসে অনুকে বলল, ছিঁড়ে ফেল। মানা করেছে কে? অনু অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়েও রইল। আদ্রের চুল এতক্ষণ অনু টেনে ধরলেও এবার ছেড়ে দিল। অনু কখনো ভাবেনি আদ্রের চুল এতটা নরম হবে। চুপ করে নিজের হাতের দিকে তাকিয়ে আদ্রের মাথার নরম চুলের কথা অনু ভাবতে লাগল। আদ্র বাড়িটার দরজা খুললেই সবকিছু অন্ধকার দেখা গেল। চারিপাশটা অন্ধকারের জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না ভালো মতো। সবুজ ড্রিম লাইট জ্বলছে। কিন্তু এত নীরবতা দেখে অনুভয়ে আদ্রের বুকের শার্ট চেপে ধরল। তারপর আদ্রের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখল। আদ্র অনুকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। অনু এখনো বুঝতে পারছে না তার সাথে কি কি হবে। আদ্র দোতলার রুমে অনুকে নিয়ে গিয়ে বিছানায় বসাল। এই রুমটা আরো বেশি অন্ধকার। অনু আদ্রকে ভয় পাওয়া স্বরেই জিজ্ঞেস করল, এই রুমটা এত অন্ধকার কেন? তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? ঠিক কি করতে চাইছো আদ্র? তুমি কি বুঝতে পারছো না আমার খুব ভয় লাগছে? আদ্র রুমের লাইট লাগিয়ে দিল। রুমের চারিপাশটা এবার অনু পরিষ্কার দেখতে পেল। রুমটা কেমন যেন পুরনো। আদ্র অনুর কাছে এগিয়ে এসে শান্ত স্বরে বলল, তোর সাথে আমি কি করব সেটা পরে বুঝতে পারবি। আপাতত রুমে বসে থাক, আমি আসছি। আদ্র রুম থেকে চলে যাচ্ছে দেখে অনু তাড়াতাড়ি আদ্রের হাত চেপে ধরল। আদ্র পেছনে ফিরে নিজের হাতের দিকে অনুর আবদ্ধ করা হাত দেখে অনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হলো? তোকে না বসতে বললাম। তাহলে আমার হাত ধরেছিস কেন? চুপচাপ ওখানে বসে থাক। অনু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আদ্র, এই বাড়িটাই কেউ থাকে না। আদ্র শান্ত স্বরে অনুকে বলল, না, থাকে না। তো কি হয়েছে? তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ কেন? যদি ভূত এসে আমাকে নিয়ে যায় তখন আমার কি হবে? আদ্র হেসে ফেলে অনুকে বলল, আরে বল দিয়ে এত ভয় পেলে হয় নাকি? তোর মাথায় তো সামান্য বুদ্ধিটাও নেই। নো প্রবলেম।
তোর মাথায় আমি বুদ্ধি ঢুকিয়ে দিব। অনু রেগে গিয়ে আদ্রকে বলল, আবারও তুমি আমাকে বলদি বলছো? বলদিকে বলদি না বলে কি বলা যায়? অনু রেগে গিয়ে আদ্রকে বলল, চলে যাও তুমি, আমাকে ভূত নিয়ে যাক। অনু আবারও বিছানায় মুখ গম্ভীর করে বসে পড়ল। আদ্র অনুর কাণ্ড দেখে হেসে আবারও যেতে যাবে, ঠিক তখনই অনু আবারও আদ্রকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও আদ্র। আদ্র আবারও যেতে গিয়েও থেমে গিয়ে অনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আবার কি হলো? তুমি ভুতুরে বাড়ি থেকে এখন চলে গেলে আমাকে ভূত মেরে ফেলবে। হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না, কিন্তু আমি এই শেষবারের জন্য তোমাকে কিছু বলতে চাই। আদ্র অনুকে জিজ্ঞেস করল, কি বলতে চাস? অনু ধীরে ধীরে আদ্রের কাছে এগিয়ে এসে আদ্রের মুখের দিকে তাকিয়ে রইল। আদ্র বুঝতে পারছে না অনু কি বলতে চাইছে। অনু আদ্রের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছে। আদ্র আগের থেকেও খুব শুকিয়ে গেছে। হয়তো অনুর উপর রাগ করে ঠিকমতো খাবার খেত না। আদ্রের চোখের নিচে কালি পড়েছে। হয়তো ঠিকমতো আদ্র ঘুমাতো না। অনু আদ্রকে ঝাপটিয়ে জড়িয়ে ধরল। আদ্র থমকে গেল। অনু আদ্রকে জড়িয়ে ধরেই বলল, তুমি হয়তো এখান থেকে চলে গেলে আর আমার কাছে ফিরবে না। তাই আমি তোমাকে এতগুলো বছর ধরে যেই কথাটা বলতে পারিনি তা আজকে বলতে চাইছি। আসলে এতদিন বলতে ভয় পেতাম, কিন্তু আজকে বলতে চাই। আদ্র এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। অনু আদ্রকে জড়িয়ে ধরা অবস্থায় এবার চোখ বন্ধ করে আদ্রকে জোর গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি আদ্র। আমি তোমাকে খুব ভালোবাসি। হয়তো তুমি এখন বিশ্বাস করবে না। ভাববে আমি তো তোমার সাথে এতদিন কথাই বলতে চাইনি, তাহলে ভালোবাসি কি করে। কিন্তু আমি তোমার ফোন না ধরলে তুমি হয়তো আমার কাছে দ্রুত চলে আসবে। এটা আমার বিশ্বাস ছিল, আর এখন আমার বিশ্বাসটাই ঠিক হলো। আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও আদ্র। অনু আদ্রকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিয়ে পিছাতে লাগল। কিন্তু আদ্র আবারও অনুর হাত চেপে ধরে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসল। অনু আদ্রের বুকে হুমড়ি খেয়ে পড়ে। আদ্র অনুর হাত চেপে ধরেই শক্ত গলায় অনুর চোখের দিকে তাকিয়ে বলল, ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল বিদেশে গিয়ে পড়াশোনা করব, বিদেশে ঘুরে বেড়াবো। কিন্তু যখন থেকে আমার মনে তোর জন্য ভালোবাসা জেগেছিল তখন থেকে আমি শুধু প্রতি মুহূর্তেই চাইতাম যাতে তুইও আমাকে ভালোবাসিস। আমার মাঝে মাঝে মনে হতো তুইও আমাকে ভালোবাসিস, আবার মাঝে মাঝে মনে হতো যদি আমার ধারণা সঠিক না হয়। কিন্তু তুই কখনো মুখ ফুটে আমাকে ভালোবাসি বলিসনি। তোর মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। অনু আদ্রের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। আদ্র দীর্ঘ শ্বাস ফেলে আবারও অনুকে বলল, যখন আব্বু আমাকে লন্ডনে পড়তে যেতে বলল তখন আমি না করিনি। আমি চেয়েছিলাম হয়তো তোর থেকে আমি দূরে থাকলে তুই আমার জন্য তোর অনুভূতি বুঝতে পারবি। হ্যাঁ, তুই বুঝেছিস যে আমাকে তুই ভালোবাসিস। কিন্তু একটা কথা জানিস অনু, তুই যদি আমি লন্ডন যাওয়ার পরে কোনো একটা দিন আমার সাথে একটাবার ফোনে কথা বলতি, আমি ঠিক ওই দিনই তোর কাছে ছুটে চলে আসতাম। কিন্তু আমার ভাগ্যটাই এতই খারাপ যে তুই আমার ফোন ধরতি না। আমার এই বুকের ভিতরটায় যে কত কষ্ট হতো তোকে বলে বুঝাতে পারবো না। সব সময় আশা করে বসে থাকতাম তুই আমার ফোনটা ধরবি, কিন্তু তুই ফোন ধরিসনি। আমার তোর উপর ভীষণ রাগ হয়েছিল, তাই এই 2 বছর তোর থেকে দূরে থেকেছি। আর পারলাম না তোর উপর রেগে তোর থেকে দূরে থাকতে। তোকে দু চোখ ভরে ভীষণ দেখতে মন চাইল। আমার তোকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হতো অনু, কিন্তু সেই কষ্ট নিয়েই আমি তোর কাছ থেকে দূরে থেকেছি।
কতটা কষ্ট বুকে রেখে মানুষ তার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকে তা কি তুই কল্পনা করতে পারবি অনু? আমি তো আর পারলাম না তোর কাছ থেকে দূরে থাকতে। আর কিছুদিন তোর থেকে দূরে থাকলে হয়তো আমি মরে যেতাম। অনু আদ্রের ঠোঁটে হাত রেখে আর্তনাদ করে বলল, অমন কথা মুখে এনো না আদ্র, তোমার কিছু হলে আমি বাঁচব না। আদ্র নিজের ঠোঁট থেকে অনুর হাত সরিয়ে দিয়ে বলল, আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে ফেলেছিস। অনু আদ্রের দিকে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল, হ্যাঁ, তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি, হয়তো মুখে বলে বুঝাতে পারবো না। আদ্র অনুর দুই গালে আলতো করে হাত রেখে বলল, আমি নিজেও যে তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি অনু, হয়তো তুই আমার ভালোবাসা বুঝতে পারিস না। অনুর শরীর কাঁপতে লাগল, অনুর চোখ জলে টলমল করতে লাগল। অনু চোখ বন্ধ করলেই চোখের জল গড়িয়ে পড়তে লাগল। আদ্র রেগে গিয়ে অনুকে বলল, এই অনু, কাঁদছিস কেন? অনু কান্না জড়িত কণ্ঠেই আদ্রকে বলল, আমি আসলেই খুব বোকা আদ্র, তুমি ঠিকই বলো, আমি একটা বলদি, আমার মাথায় আসলেই বুদ্ধি নেই। আদ্র হেসে অনুর গালে আলতো করে হাত দিয়ে বলল, তুই বোকা বলদি হলেও তুই আমার ভালোবাসা অনু, তোর দোষ গুণ মিলেই আমি তোকে ভালোবাসি। অবশ্য তোর দোষগুলো দেখলেও তোর একটা কোনো গুণও আমি আজ পর্যন্ত দেখলাম না। অনু রাগী দৃষ্টিতে আদ্রের দিকে তাকাল। আদ্র অনুর রাগী দৃষ্টি দেখে শব্দ করেই হাসতে লাগল। আদ্রের হাসি দেখে কেন যেন অনুর রাগ চলে গেল। অনু মুগ্ধ হয়ে আদ্রের হাসি দেখতে লাগল। অনু মুখ ফসকে আদ্রকে বলেই ফেলল, আদ্র, তুমি এত সুন্দর করে কেন হাসো? তোমার হাসি দেখলে আমার কলিজায় ব্যথা লাগে। অনুর কথা শুনে আদ্র হাসি থামিয়ে অনুর দিকে একদৃষ্টিতে তাকাল। আদ্র মনে মনে কি ভাবছে অনু বুঝতে পারল না, কিন্তু অনু নিজেই যে এমন কথা বলবে তা অনু কল্পনা করেনি। নিজের কথায় নিজেই অনু লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে দাঁড়াল। তাই নাকি অনু? আমার হাসি দেখলে তোর কলিজায় লাগে? তাহলে তো আমার বেশি বেশি করে হাসা উচিত, যাতে তোর কলিজায় বারবার করে লাগে। অনু আবারও আদ্রের দিকে ফিরে বলল, আমি হঠাৎ করে কথাটা বলে ফেলেছি আদ্র, তুমি কিছু মনে করো না। আদ্র অনুর দিকে গম্ভীর দৃষ্টি রেখে বলল, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আমি গেলাম। অনু ভয় পেয়ে আদ্রকে বলল, কোথায় যাচ্ছ তুমি? যেখানে মন চায় সেখানে যাব। আমাকে ফেলে চলে যাবে? হ্যাঁ, যাব। আমি তোকে সাথে নিয়ে কেন যাব? কোথাও গেলে আমি একা যাব। আমাকে ভূত মেরে ফেললেও তোমার কিছু যায় আসে না আদ্র। এত নিষ্ঠুর তুমি? আদ্র অনুর দিকে রাগী দৃষ্টিতে তাকাল। অনু ভয়ে মাথা নিচু করে চুপ করে রইল। আদ্র অনুকে বলল, বিছানায় গিয়ে চুপ করে বসে থাক। অনু মন খারাপ করে আদ্রকে বলল, বিছানায় বসলেও কি হবে? তুমি তো আর ফিরবে না। আদ্র অনুর সাথে আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। অনুর এবার ভয় হতে লাগল। আদ্র যখন অনুকে এখানে নিয়ে এসেছিল তখন অনু আদ্রের কোলে থাকা অবস্থায় এই বাড়ির আশেপাশটা খুব ভালো করে দেখেছিল। প্রচুর ভুতুড়ে দেখতে বাড়িটা। এই বড় বিশাল বাড়িতে কেউ নেই। নিশ্চয়ই একটু পর ভূত এসে অনুকে ভয় দেখাবে। অনু বিছানার উপর বসে গেল। আশেপাশে একটা কথাও নেই যে অনু গায়ে জড়িয়ে নিজেকে আড়াল করবে। অনু মনে মনে বলল, আদ্র আমাকে ফেলে চলে গেল, আমি এখন কি করে বাঁচব? আমাকে তো ভূত এসে মেরে ফেলবে। ভয় অনুর কান্না চলে আসল। অনু কোনরকম বসে রইল। বেশ কিছুক্ষণ পর কিছু একটা জোরে পড়ার আওয়াজ হল। অনু ভয় আঁতকে উঠল। ভয় শুকনো ঢুক গিলল।
মাথার উপর ফ্যান চলছে, তবুও অনু ঘামতে লাগল। অনু ভয় পাওয়া স্বরে বলল, কে ওখানে? কিন্তু অনুর কথায় কেউ সারা শব্দ দিল না। দরজার সামনে দিয়ে একটা মানুষের আকৃতির ছায়া চলে গেল। অনু এবার চোখ বড় বড় করে সেখানে তাকিয়ে রইল। এ বাড়িতে নিশ্চয় ভূত আছে, এটা অনু ভাবছে। না হলে কিসের ছায়া দেখল? একটু পরেই রুমে ভিতর বিশাল সাদা কাপড় পরে কেউ একজন ঢুকল। অনু ভয় পেয়ে বিছানার উপর লাফিয়ে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ভূত! ভূত! কেউ বাঁচাও আমাকে! আদ্র, কোথায় তুমি? ভূত আমাকে মেরে ফেলল! সাদা কাপড় জড়ানো ভূতটা ধীরে ধীরে এগিয়ে আসল। ভূতের মুখটাও সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা, তাই অনু ভূতের মুখটাও দেখতে পারেনি। ভূতটা এগিয়ে আসতে আসতেই জোর গলায় অনুকে বলল, আজ তোকে আমি খেয়ে ফেলব। কোথায় যাবি তুই? হা হা হা! হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। অনু বিছানা থেকে নেমে রুমের একদম কোনায় দেয়ালের সাথে চেপে দাঁড়াল। অনু চিৎকার করে ভয় পাওয়া স্বরে সাদা কাপড় জড়ানো ভূতটিকে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, একদম না, দূরে যাও, প্লিজ আমাকে মেরো না। কিন্তু সেই সাদা কাপড় জড়ানো ভূতটা ধীরে ধীরে অনুর কাছে আসতেই লাগল। তারপর একেবারে অনুর কাছে চলে আসল। অনু ভয় পেয়ে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে সেই ভূতটা অনুকে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। ভূতটি নিজের শরীর এবং মুখ থেকে সাদা কাপড় টেনে খুলে মাটিতে ফেলে দিল। এবার অনু ভূতের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ এটা কোনো সাদা ভূত ছিল না। সাদা ভূতটা আসলে আদ্র ছিল। আদ্র নিজের শরীরে সাদা কাপড় জড়িয়ে রেখেছিল। অনু কান্না করে দিয়ে আদ্রকে বলল, আদ্র, তুমি আমার সাথে এমন করলে কেন? আদ্র অনুর গালে আলতো করে হাত রেখে শান্ত স্বরে বলল, আই এম সরি অনু, তোকে ভয় দেখানোর জন্য ভূত সেজেছিলাম। তুই ভূত খুব ভয় পাস, তোর মুখে শুনে নিজেকে ভূত সাজানো থেকে আটকাতে পারলাম না। আমি জানতে চেয়েছিলাম ভূত সাজলে তোর রিয়াকশন কেমন হয়, কিন্তু আমি জানতাম না তুই ভূত দেখে অসুস্থ হয়ে পড়বি। জানলে এমনটা করতাম না। সরি অনু। এই দেখ, আমি নিজের কান ধরছি, আর এমন করব না। অনু নিজেকে আদ্রের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে রেগে গিয়ে বলল, তুমি আমার সাথে কথা বলবে না, চলে যাও এখান থেকে। খুব পচা তুমি আদ্র। আদ্র আবারও অপরাধী স্বরে বলল, অনু, আমি সরি বললাম তো। অনু আদ্রের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার সরি তুমি তোমার কাছে রাখো। তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম, কত ভয় পেয়েছিলাম জানো? তুমি জানো না। অনুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। অনুর শরীর এখনো কাঁপছে। আদ্র অনুকে নিজের কাছে আবারও টেনে নিয়ে অনুকে শক্ত করে জড়িয়ে ধরল। অনু এবার শব্দ করেই কাঁদতে লাগল। আদ্র শান্ত স্বরে অনুকে জড়িয়ে ধরেই বলল, আমি আর কখনো তোর সাথে এমন করব না অনু। অনু কিছু না বলে চুপ করে কাঁদতে লাগল। বেশ অনেকক্ষণ পর অনুর কান্না থেমে গেলে আদ্র অনুকে ছেড়ে দিয়ে হাসিমুখে বলল, কিন্তু তোর ভয় পাওয়া চেহারাটা খুব ফানি ছিল অনু। এই বলে আদ্র মুখে হাত দিয়ে হাসি চেপে রাখল। অনু রাগী দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্র অনুর দিকে তাকিয়ে বলল, আসলে আমি ভূত সাজার জন্য বাইরে যাইনি অনু। তুই ভাবলি কি করে আমি তোকে একা ফেলে দিয়ে বাসায় চলে যাব? আমি তোর জন্য খাবার কিনতে গিয়েছিলাম, আর ভূত সাজার জন্য আমি তোকে আবারও সরি বলছি। আই এম সরি অনু, আমাকে ক্ষমা করে দে। আদ্র কিছুক্ষণ অনুর পাশে বসে রইল। অনু মন খারাপ করে বসে আছে। আদ্র রুম থেকে আবারও বেরিয়ে গেল। 2 মিনিটের মধ্যে হাতে খাবার নিয়ে আদ্র ফিরে আসল।
আদ্রের হাতের প্লেটে বিরিয়ানি। অনু বিছানায় বসে আছে, মন খারাপ করে। আদ্র খাবার হাতের মুঠোয় করে মুচকি হেসে অনুকে বলল, হা কর। অনু মুখ অন্যদিকে করে গম্ভীর স্বরে বলল, আমি খাবো না। আদ্র রেগে গিয়ে অনুকে বলল, কি বললি তুই? খাবি না? না খেলে তোর হাল যে আমি কি করব তা কিন্তু তুই কল্পনাও করতে পারবি না। ভালয় ভালয় বলছি, খাবার খেয়ে নে অনু। হা কর। আদ্র রেগে গেছে দেখে অনু ভয় পেয়ে আদ্রের হাতে খাবার খেতে লাগল। অনুর খাবার খেতে খেতে আদ্রের দিকে তাকিয়ে বলল, তুমি খাবার খাবে না? আদ্র অনুকে খাইয়ে দিতে দিতেই বলল, আমি পরে খাবো। পরে বলতে কখন খাবে? নিজেও জানি না, তবে পরে খাবো বললাম তো। তুমিও আমার সাথে খাও। আদ্র শান্ত স্বরে অনুকে বলল, অনু আমি পরে খাবো। তোর জন্য খাবার এনেছি, তাই তোকেই খেতে হবে। অনু আদ্রের কাছ থেকে খাবার প্লেট কেড়ে নিয়ে বলল, তুমি না খেলে আমিও আর খাবো না। আমি তোমাকে খাইয়ে দিব। হা কর। আদ্র অনুর দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর হা করল। অনু আদ্রকে খাবার খাইয়ে দিতে লাগল। আদ্র বেশি খাবার খেল না। অনুর হাত থেকে প্লেট কেড়ে নিয়ে আদ্র বলল, অনু তুই আমাকে অনেক খাইয়ে ফেলেছিস। আমাকেই যদি সব খাবার খাইয়ে ফেলিস তাহলে তুই কি খাবি? অনু অবাক হয়ে আদ্রকে বলল, তুমি কোথায় সব খেলে? অল্পই তো খেলে। এই অল্প খাবারও আমি খেতাম না, কিন্তু কেন খেয়েছি শুনবি? হ্যাঁ বলো শুনি। এই খাবারটা তুইও খেয়েছিস, তাই ভাবলাম তোর খাবারটা খেয়েই নেই। তোকে যদি না করতাম তাহলে তোর খাবার খাওয়ার এই সুযোগটা হাতছাড়া হয়ে যেত। আমি এটা হতে দিলাম না। আদ্র তুমি ভীষণ দুষ্টু। বলতে গেলে তুমি ভীষণ লুচু। আদ্র অনুকে খাইয়ে দিচ্ছিল। অনুর কথা শুনে খাবার খাওয়ানো বাদ দিয়ে অনুকে অবাক হয়ে বলল, কি বললি তুই? আমি লুচু? হ্যাঁ লুচুই তো। কিভাবে লুচু হলাম? অনেকভাবেই। আমি বলতে পারবো না। বল না হলে তোর খবর আছে। এই যে এখন বললে আমি এই খাবার খেয়েছি দেখে তাই তুমি এই খাবার খেলে। আর কি কি? আবার আমার ঠোঁট তোমার জন্য জ্বলছে, সেই খেয়াল তোমার আছে? খাবারের মরিচ আমার কাটা ঠোঁটে জ্বলছে। লুচু তুমি। অনুর কথা শুনে আদ্র হাসতে লাগল। অনু আদ্রকে রাগী স্বরে বলল, আমার কষ্টে তোমার হাসি পাচ্ছে। আদ্র হাসি থামিয়ে অনুর দিকে তাকিয়ে বলল, আমি তোকে কষ্ট কখন দিলাম? আমার ঠোঁটে তোমার জন্য ব্যথা পেয়েছি। আমি তো আর ইচ্ছে করে তোকে কিস করতে চাইনি। বিদেশ থেকে এসে তোকে এতদিন পর সামনে থেকে দেখলাম, তাও আবার তুই গভীর ঘুমে ছিলি। তাই কিস করে তোকে একটা শিক্ষা দিলাম। এটা আবার কেমন শিক্ষা? আদ্র অনুর মুখে খাবার দিয়ে বলল, এটা ভালোবাসার শিক্ষা। অনু খাবার গিলে আদ্রকে বলল, ভালোবাসার শিক্ষা এত ভয়ঙ্কর হয়? হ্যাঁ ভয়ঙ্কর হয়। কেন ভয়ঙ্কর হয়? চুপ থাক অনু, তুই বেশি কথা বলছিস। অনু চুপ হয়ে গেল। অনুর খাওয়া শেষ হলে আদ্র অনুর মুখ মুছে দিয়ে রুম থেকে চলে গেল। আদ্র নিজের হাত ধুয়ে আবারও রুমে আসল। আদ্র দেখতে পেল অনু কি যেন ভাবছে। তাই আদ্র অনুর কাছে গিয়ে পাশে বসে অনুকে জিজ্ঞেস করল, কি ভাবছিস অনু? অনু আদ্রের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার শিক্ষা এত ভয়ঙ্কর কেন হয় বলো? আবারও একই কথা জিজ্ঞেস করছিস? বলো না, খুব জানতে মন চাইছে। কাউকে গভীরভাবে ভালোবাসলে এর ফলাফল ভয়ঙ্কর হয় অনু। ভালোবাসার মধ্যে একজন হয় শিক্ষক আর একজন হয় স্টুডেন্ট। একজন ভালোবাসার মানেটা খুব বুঝে আর আরেকজন অল্প বুঝলেও অবুঝ হয়।
তাই সেই অবুঝকে বুঝাতে হলে ভালোবাসার শিক্ষক হতে হয়, ভালোবাসার শিক্ষা দিতে হয়। আর সেই ভালোবাসার শিক্ষা কখনো সাধারণ হয় না, খুব ভয়ঙ্কর হয়। অনুহা করে আদ্রের কথা শুনতে লাগল। আদ্র মুচকি হেসে অনুকে বলল, এবার বুঝলি অনু? একটু একটু বুঝেছি। ওই একটু একটুই তোর জন্য যথেষ্ট। আবারও সবকিছু নীরব চুপচাপ হয়ে রইল। অনু আদ্রকে জিজ্ঞেস করল, আদ্র আমাকে বাসায় যেতে দিবে না? আদ্র অনুর দিকে গভীর দৃষ্টি রেখে বলল, যদি যেতে না দেই তাহলে কি করবি? আমার এই ভূতের বাড়িটা ভয় লাগছে। এটা ভূতের বাড়ি না, রাজবাড়ি, পুরনো বাড়ি। আর আমি তো তোর সাথে আছি, তাও ভয় করছে। আদ্র বাসায় আমার আম্মু আব্বু চিন্তা করছে। আমার আম্মু আব্বুর কথাও তো একটু ভাবো। আর আঙ্কেল খালামনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে তুমি দেশে ফিরে এসেছো। এখনো তুমি তাদের সাথে দেখা করনি, ব্যাপারটা ভালো দেখায় না আদ্র। আদ্র দীর্ঘ শ্বাস ফেলে অনুকে বলল, ঠিক আছে, আগামীকাল তোকে তোর বাসায় পৌঁছে দিব। অনু খুশি হয়ে আদ্রকে বলল, সত্যি বলছো? আদ্র হেসে অনুকে বলল, হ্যাঁ সত্যি। অনু আদ্রকে হঠাৎ করেই জড়িয়ে ধরে বলল, তুমি খুব ভালো আদ্র। অনু নিজ থেকে জড়িয়ে ধরায় আদ্র খুশি হল। আদ্র অনুকে জড়িয়ে ধরে বলল, তোর কাছে যদি মনে হয় আমি ভালো, তাহলে আমি ভালো। আমি ভালো বললে তুমি ভালো, আর আমি খারাপ বললে তুমি খারাপ। এটা কেমন কথা আদ্র? জানি না। অনু আদ্রকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিয়ে আদ্রের মুখের দিকে তাকিয়ে রইল। আদ্র অনুকে জিজ্ঞেস করল, এমন করে কি দেখছিস? তোমাকে দেখছি। যেমন করে দেখছিস যেন মনে হচ্ছে আমাকে এর আগে কখনো দেখিসনি। তুমি ভীষণ পাগল আদ্র। আদ্র অনুর কপাল থেকে চুল সরিয়ে দিয়ে বলল, তোর জন্যই তো পাগল হয়েছি। নিজে তো পাগল হয়েছ, সাথে আমাকেও পাগল বানিয়েছ। তার মানে তুই বলতে চাইছিস আমার জন্য তুই পাগল হয়েছিস অনু? হ্যাঁ, তোমার জন্যই তো পাগল হয়েছি। অনুর কথা শুনে আদ্র হাসতে লাগল। অনু আদ্রকে অবাক হয়ে জিজ্ঞেস করল, হাসছো কেন আদ্র? আদ্র হাসি থামিয়ে দিয়ে অনুকে বলল, এমনি 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 কেউ হাসে। আদ্র অনুর হাত নিজের মুঠোয় ধরে বলল, এই গভীর রাতে আমার সাথে এখন বাইরে যাবি অনু? অনু আদ্রের কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করল, এত রাতে বাইরে যাব কেন? যদি রাস্তায় ভূত থাকে? কোনো ভূত নেই। আর যদি কোনো ভূত থাকে তাহলেও কি হবে? আমি আছি তো তোর সাথে, আমাকে দেখে সব ভূত পালাবে। অনু আদ্রের কথা শুনে হেসে ফেলল। গভীর রাতে আদ্র এবং অনু পাশাপাশি হেঁটে চলেছে। আদ্র গম্ভীরভাবেই অনুর হাত ধরে হাঁটছে। অনু আদ্রের দিকে তাকিয়ে শুধু মুচকি হাসছে। আদ্র অনুর দিকে হঠাৎ করে তাকালে অনু মুচকি হাসি থামিয়ে দিল। অনুর হাসি থামানো দেখে আদ্র অনুকে বলল, তোর হাসিটা ভালোই তো লাগছিল, আবার মুখটা এমন করলি কেন? অনু মন খারাপ করে আদ্রকে বলল, তুমি তো আমাকে বকা দিবে, বলবে আমি বোকার মতো কেন এত হাসছি, পাগল হলাম কিনা। আদ্র হেসে অনুকে বলল, বাহ অনু, তুই তো আমাকে ভালো বুঝে ফেলেছিস দেখছি। তোর এত উন্নতি কিভাবে হলো? তোমাকে ভালোবাসি আর তোমাকে বুঝবো না, এটা কি করে হয়? আগে অবশ্য তোমাকে বুঝতাম না, এখন বুঝতে পারি। আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল, কিন্তু তুই আমাকে এখনো বুঝতে পারিস নি অনু। অনু আদ্রকে অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? আমি তোমাকে বুঝতে পারিনি? না, পারিসনি।
তোর হাসি আমার কাছে কখনো বোকার মতো মনে হয় না, বরং তোর হাসি আমার কাছে ভালো লাগে, একটু বেশি ভালো লাগে। আদ্রের কথা শুনে অনু খুশি হল, কিন্তু কিছু বলল না। রাতের আকাশে মস্ত বড় ঝলমলে চাঁদ উঠেছে। চাঁদের চারিপাশে তারাগুলো ঝিকমিক করছে। হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে। সেই বাতাসের সাথে অনুর খোলা চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে এসে পড়ছে। এতে অনু বেশ বিরক্ত হচ্ছে। রাস্তার আশপাশে কেউ নেই, সব নীরব, নিস্তব্ধতায় ছেয়ে আছে। আদ্র নিজের বাম হাতের সিলভার ঘড়িটার দিকে তাকিয়ে দেখল 2:23 বাজে। আদ্র অনুর হাত ধরে হাঁটতে হাঁটতেই অনুর দিকে তাকিয়ে শান্ত স্বরে অনুকে ডাক দিল, এই অনু। অনু আদ্রের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ বলো আদ্র। আমি তোকে আগে গান শোনালেও তুই আমাকে কখনো গান শোনাসনি। একটা গান শোনাবি? অনু আদ্রকে অসহায় মুখ করে বলল, কিন্তু আমি তো গান গাইতে পারি না আদ্র। কিভাবে তোমাকে গান গেয়ে শোনাবো? তোর যেই গানটা বেশি ভালো লাগে ওই গানটাই আমাকে গেয়ে শোনা। তুই গান গাইতে না পারলেও কি হয়েছে, একবার গান গেয়ে চেষ্টা তো করতে পারিস, অন্তত আমার জন্য। অনু কিছুক্ষণ ভেবে ঘাবড়ে গিয়ে বলল, ঠিক আছে আদ্র, কিন্তু আমার গানের গলা যদি ভালো না হয় তাহলে কিন্তু তুমি হাসতে পারবে না। প্রমিস করো হাসবে না। আদ্র মুচকি হেসে অনুকে বলল, হ্যাঁ প্রমিস করলাম, হাসব না। এবার গান গেয়ে শোনা, আমি অপেক্ষা করে আছি তো। অনু আদ্রের হাত আরো শক্ত করে ধরে আদ্রের দিকে তাকিয়ে গান গাইতে লাগল। আদ্র এতক্ষণ অনুর সাথে হাঁটলেও এবার থেমে গেল। আদ্র হঠাৎ দাঁড়িয়ে পড়ায় অনু আদ্রের দিকে তাকিয়ে মন খারাপ করে বলল, গান ভালো হয়নি, তাই না? আমি জানতাম। আদ্র মুগ্ধ হয়ে অনুকে বলল, তুই জানিস অনু তুই কত ভালো গেয়েছিস? না, জানি না তো। অবশ্য তোমার জন্য গান গেয়েছি তাই হয়তো ভালো হয়েছে। আদ্র খুশি মনে অনুকে বলল, মন থেকে গান গাইলে গান গাওয়া কখনো খারাপ হতে পারে না অনু, চাইলেও খারাপ হতে পারে না। অনু লাজুক হেসে আদ্রকে বলল, গানের প্রতিটা লাইন কিন্তু আমি তোমার জন্য গেয়েছি আদ্র, শুধু তোমার জন্য। হ্যাঁ, আমার জন্যই তো গাইবি। আর কার জন্য গাইবি? নাকি পাশের বাসার আন্টির জন্য গাইবি? হুম। অনুরাগী দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে আদ্রকে বলল, তুমি এভাবে আমাকে বলতে পারলে আদ্র? আদ্রের হাসি পেলেও হাসি চেপে রেখে অনুকে বলল, তোকে কি বলতে পারলাম? অনু মন খারাপ করে বলল, এই যে তোমার জন্য না গেয়ে পাশের বাসার আন্টির জন্য গান গেয়েছি কিনা। আদ্র অনুর কথা শুনে এবার শব্দ করে হেসেই বলল, মজা করছিলাম অনু, মন খারাপ করিস না। অবশ্য আমার অনু মন খারাপ করে মুখ ফুলিয়ে রাখলে চেহারাটা দেখতে একদম গোল আলুর মতো লাগে। অনু চোখ বড় বড় করে আদ্রের দিকে তাকিয়ে বলল, কি আমি গোল আলু? হ্যাঁ, তা নয় তো কি। অনু আদ্রের পিঠে জোরে কিল দিল। আদ্র ব্যথা পেয়ে পিঠে হাত দিয়ে বাচ্চার মতো মুখ করে অনুর দিকে তাকিয়ে বলল, অনু তুই আমাকে এভাবে মারলি, জানিস কত ব্যথা পেয়েছি? অনু হাসতে হাসতে আদ্রকে বলল, বেশ করেছি। অনু খুশিতে লাফাতে লাফাতে হাঁটতে লাগল, কিন্তু অনুর পায়ে হাই হিল পরে থাকায় অনু হোঁচট খেয়ে পড়ে যেতে লাগলে আদ্র অনুকে সাথে সাথেই শক্ত করে চেপে ধরল। আদ্র অনুকে ধমক দিয়ে রাগী স্বরে বলল, এত লাফাচ্ছিলি কেন অনু? আরেকটু হলেই তো পড়ে গিয়ে ব্যথা পেতি। অনু আদ্রের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি পড়ে যেতে নিলেও তুমি আমাকে ধরে ফেলবে এই আশায় তো কোনো দ্বিধা ছাড়াই লাফাচ্ছিলাম। আমি যদি তোকে না ধরতাম তাহলে কি হতো? কি আর হতো?
পড়ে গিয়ে ব্যথা পেতাম, কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ধরে ফেলবে। আদ্র অনুর কথা শুনে অনুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল, আর অনু আদ্রের দিকে তাকিয়ে হাসতে লাগল। আদ্র অনুকে সোজা করে দাঁড় করিয়ে দিল। এমন সময় আদ্রের ফোন বেজে উঠল। আদ্র ফোনটা পকেট থেকে বের করে দেখল আদ্রের বাবা ফোন করেছে। অনু আদ্রকে জিজ্ঞেস করল, কে ফোন করেছে আদ্র? আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল, বাবা ফোন করেছে। আঙ্কেল ফোন করেছে, তাহলে ফোনটা ধরো। ধরতে ইচ্ছে করছে না। আদ্র আঙ্কেল নিশ্চয়ই তোমাকে নিয়ে চিন্তা করছে। ফোন ধরে দেখো তিনি কি বলেন। আদ্র অনিচ্ছা নিয়েই ফোনটা রিসিভ করে বলল, হ্যালো বাবা, কি বলবে বলো। আদ্রের বাবা আনোয়ার হোসেন গম্ভীর স্বরে বলল, তুমি দেশে ফিরে এসেছো আদ্র? হ্যাঁ বাবা, আমি দেশে ফিরে এসেছি। আনোয়ার হোসেন অবাক হয়ে আদ্রকে বলল, কই, আমাকে তো একবার জানালে না। আর তোমার তো আরো 3 বছর পর দেশে আসার কথা। এত তাড়াতাড়ি চলে এলে কেন? তোমার পড়াশোনার যে কি পরিমাণ ক্ষতি হবে তা তোমার কোনো ধারণা আছে? আদ্র তার বাবার কথা গুরুত্ব না দিয়েই বলল, ধারণা থাকলেও আমার কিছু যায় আসে না বাবা। আমার লন্ডনে ভালো লাগছিল না, তাই আমি চলে এসেছি। এখানে এত কথা বলার কি আছে আমি বুঝতে পারছি না। আনোয়ার হোসেন এবার কঠোর স্বরে আদ্রকে বলল, তুমি দেশে এসেছো ভালো কথা, কিন্তু তুমি অনুকে তুলে নিয়ে গিয়ে কোথায় গেছো? অনুর মা বাবা কত চিন্তা করতে পারে তুমি জানো না। অনুর মা বাবার কাছে আমি লজ্জায় কিছু বলতেও পারছি না। আমার ছেলে কিনা তার কাজিনকে বিকেল বেলা কাউকে না বলে তুলে নিয়ে গেল। আদ্র অনুর দিকে তাকিয়ে তারপর আনোয়ার হোসেনকে শান্ত স্বরে বলল, অনু ভালো আছে বাবা, অনুর জন্য তোমরা চিন্তা করো না। আমি কাল সকালে অনুকে ওর বাসায় পৌঁছে দিব। আনোয়ার হোসেন অবাক হয়ে আদ্রকে বলল, কাল সকালে মানে? আদ্র তুমি এসব কি বলছো? অনু তোমার কাজিন হয়। একটা অবিবাহিত মেয়েকে তুমি তুলে নিয়ে চলে গেলে লোকজন শুনলে কি বলবে? লোকজনের কথা আমি পাত্তা দেই না বাবা। এখন ফোনটা রাখি। আনোয়ার হোসেন আদ্রকে জোর গলায় বলল। আদ্র আমার কথা শুনো। আদ্র ফোনটা কেটে দিল। অনু আদ্রকে জিজ্ঞেস করল, আঙ্কেল কি বলল আদ্র? আদ্র মুখটা গম্ভীর করেই অনুকে বলল, কিছু না, চল ফিরে যাই। কোথায় যাব? আমাকে বাসায় দিয়ে আসবে। আমি কি একবারও এই কথা তোকে বলেছি? তাহলে কোথায় যাব? পুরনো রাজবাড়ি। তোর মতে সেই ভূতের বাড়ি? আদ্রের কথা শুনে অনু ভয়ে শুকনো ঢুক গিলে বলল, আমার ওই বাড়িটা ভয় লাগে। অন্য কোনো বাসায় চলো না আদ্র, কোনো নরমাল বাড়ি। আদ্র অনুর কানের কাছে এসে ফিসফিস করে বলল, একদমই না। ভুতুরে বাড়িটায় তোর সাথে থাকতে আমার ভালো লাগছে। যেই ভালো লাগা অন্য বাড়িতে পাওয়া যাবে না। অসম্ভব। আদ্রের কথা শুনে অনুর শরীর কাঁপতে লাগল। অনুর শরীর কাঁপছে দেখে আদ্র বুঝতে পারল অনু আর হাঁটতে পারবে না। তাই আদ্র অনুকে কোলে তুলে নিল। অনু অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। আদ্র অনুকে নিয়ে আবারও সেই রাজবাড়িতে চলে গেল। অনুকে আগের রুমের বিছানায় বসিয়ে দিয়ে আদ্র অনুর পাশে বসে সিগারেটে আগুন ধরিয়ে সিগারেট খেতে লাগল। অনু কাশতে লাগল। কাশতে কাশতেই অনু বড় বড় চোখ করে আদ্রের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আদ্র তুমি তো আগে কোনোদিন সিগারেট খেতে না, তাহলে এখন সিগারেট খাচ্ছ কেন? আদ্র অনুর দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকালো। তারপর সিগারেট খেতে খেতেই অনুকে শান্ত স্বরে বলল, তোর থেকে দূরে থাকার পর এই সিগারেটটাই আমার একমাত্র সঙ্গী।
এখন আমি সিগারেট ছেড়ে কি করে থাকি বল তো অনু। আমার অভ্যাস হয়ে গেছে। আদ্রের কথা শুনে অনুর ভীষণ কান্না পাচ্ছে। এদিকে আদ্র সিগারেট খাচ্ছে, এটা অনু নিজ চোখে দেখে অনুর সহ্য হচ্ছে না। অনু আদ্রের হাত থেকে খপ করে সিগারেট কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। আদ্র গম্ভীর স্বরে অনুকে জিজ্ঞেস করল, সিগারেটটা ফেলে দিলি কেন অনু? অনু রেগে গিয়ে আদ্রকে বলল, তুমি আর কোনোদিনও সিগারেট খাবে না আদ্র ভাইয়া, কোনোদিনও না। তখন তোমার কাছে আমি ছিলাম না, তাই তুমি সিগারেটটাকে নিজের সঙ্গী বানিয়েছিলে। কিন্তু এখন আমি তোমার কাছে আছি, তাই তোমাকে আমি কিছুতেই সিগারেট খেতে দেব না। কিন্তু এতদিনের অভ্যাস কি করে ছাড়বো বলো? সিগারেট তোমার 2 বছরের অভ্যাস, কিন্তু আমি তোমার কত বছরের অভ্যাস আদ্র? আমার জন্য সিগারেট খাওয়া ছাড়তে পারবে না তুমি? আদ্র অনুর দিকে তাকিয়েই বলল, তুই আমার ছোটবেলার অভ্যাস অনু। বছরের পর বছর তোর সাথে আমি চলেছি, যেই অভ্যাসকে আমি চাইলেও ছাড়তে পারবো না। সিগারেট ছাড়তে পারবো, কিন্তু তোকে কখনোই ছাড়তে পারবো না আমি। চলবে।